5G নেটওয়ার্ক তৈরিতে মুখোমুখি দুপক্ষ, গাইডলাইন সংশোধনের দাবি মোবাইল অপারেটরদের। বিনিয়োগের সুরক্ষা চায় ফাইবার কোম্পানি, বুঝে সুঝে সিদ্ধান্ত নেবে বিটিআরসি। আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে অর্থনীতির শ্বেতপত্র। প্রতিবেদনে থাকছে ব্যাংক, জ্বালানি, আইসিটি সহ বিভিন্ন খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। আগামীকাল আনুষ্ঠানিক প্রকাশ। যুক্তরাজ্যের শেখ হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান। পাচারের অর্থে সালমান, সোবহান সহ রাজনৈতিক ব্যবসায়ীদের অসংখ্য ফ্ল্যাট, বাড়ি। গার্ডিয়ানের প্রতিবেদন। 3 মাস ধরে মজুরি পাচ্ছে না সিলেটের কয়েক হাজার চা শ্রমিক। খেয়ে না খেয়ে কাটছে দিন, প্রতিবাদে কর্মবিরতি। কারখানায় ঝুলছে তালা, দ্রুত সমাধানের দাবি। এবং ঘুষ কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম আদানি। প্রতিটি আঘাতে আরও শক্তিশালী হবে তার প্রতিষ্ঠান। গ্রেফতারি পরোয়ানা নিয়ে তথ্য দেয়নি ওয়াশিংটন, দাবি নয়াদিল্লির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দেশে 5G সেবা চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় মোবাইল অপারেটররা, যার বিপক্ষে ফাইবার সেবাদাতারা। মোবাইল অপারেটরদের যুক্তি, বেসরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ ফাইবার ঝুলন্ত, যা অনেক বেশি মাত্রায় দুর্ঘটনাপ্রবণ এবং ব্যয়বহুল। যদিও এসব যুক্তি মানতে নারাজ বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও বিনিয়োগ। তবে সবকিছু বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইলে ভিডিও স্ট্রিমিংয়ের মতো কন্টেন্ট দেখতে 3 থেকে 5 MBPS ব্যান্ডউইথ প্রয়োজন হয়। গ্রাহকের অবস্থান ফাইবারযুক্ত টাওয়ারে হলে সহজেই তা পেয়ে যান। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না। এতে খারাপ হয় সেবার মান। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের 1,72,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। অথচ 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 15,000 টাওয়ার, অর্থাৎ প্রায় 27%। আমরা যদি ফাইবার দিয়ে যদি আসলে সার্ভিসটা নিতে পারতাম এবং যদি এটা আন্ডারগ্রাউন্ড থাকতো 100%, তাহলে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পেতাম। এই যে তখন আর এই কথা বলার কোনো সুযোগ থাকতো না যে ফাইবার কেটে গেছে এই কারণে নেটওয়ার্ক বন্ধ। ফাইবার ব্যবহারে মোবাইল অপারেটরদের অনীহা কেন? তথ্য বলছে, সামিট ও ফাইবার অ্যাটমের 1,22,000 কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে 80,000 কিলোমিটারই ঝুলন্ত ফাইবার। যে কোনো মুহূর্তে কাটা পড়ার ঝুঁকি রয়েছে। DWDM মেশিন আমদানির অনুমতি না থাকায় সরকারি ফাইবারও কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মোবাইল অপারেটররা। সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া 5 থেকে 7 টাকা, অথচ বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ 17 থেকে 20 টাকা। আছে ডার্ক ফাইবার ভাড়া না পাওয়ার অভিযোগও। এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন 5G সেবা দিতে অন্তত 60 থেকে 80% টাওয়ারে ফাইবার সংযোগ থাকা প্রয়োজন। তাই গাইডলাইনে সংশোধনী এনে ফাইবার নেটওয়ার্ক তৈরির সুযোগ চায় মোবাইল অপারেটররা। যে আমাদের 5Gর ভবিষ্যৎ সেটা গাছের ডালে অথবা বিদ্যুতের খুঁটিতেই ঝুলে আছে। ফাইবার নেটওয়ার্কটা সাজাতে না পারি, তাহলে আপনার 4G এবং 5Gর আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। 2009 সাল থেকে নেটওয়ার্ক স্থাপনে অন্তত $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। এখন বিনিয়োগের সুরক্ষা চান তারা। তারাই আমার কাস্টমার, তারা যদি রিড করে ফেলে তাহলে আমার লাইসেন্সের কোনো অর্থহীন হয়ে যায় এবং লাইসেন্সটাকে করতে পারে, এই লাইসেন্সটাকে ক্যান্সেল করে দিয়ে, বন্ধ করে দিয়ে তাদেরকে পারমিশন দিতে পারে। অপারেটরদের দাবি দাওয়া নিয়ে বিচার বিশ্লেষণ করছে বিটিআরসি। ভবিষ্যতে মোবাইল কোম্পানিগুলি যদি ডার্ক কোড না পায়, দেখে না, এখন এই ডার্ক কোড মোবাইল অপারেটররা নিজেরা করবে নাকি অন্য কারো কাছ থেকে নিবে? সো উইল হ্যাভ টু সি যে কোন জিনিসটা সাস্টেইনেবল হবে বেশি। দেশের টেলিকম সেবার শুরুতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সবার জন্য উন্মুক্ত থাকলেও 2009 সালে বিটিআরসি NTTN লাইসেন্স দেয় তা বন্ধ হয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। জনাব সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই রিপোর্টটি দেখলাম, একটু আলোচনায় যেতে চাই শুরুতেই। সেটি হচ্ছে যে ঝুঁকিপূর্ণ ঝুলন্ত তার দিয়ে আসলে প্রত্যাশিত যে 5G সেবা, সেটি আসলে কতটা সম্ভব কিনা, কি অবস্থা 5G সেবাটা যদি একটু বলেন। দেখুন, ঝুলন্ত তার দিয়ে সেবা সন্দেহ নেই যে তার সেবার মান আন্ডারগ্রাউন্ড ফাইবারের চেয়ে খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে কথা হচ্ছে যে কতটুকু ঝুলন্ত তার আসলে আছে। আমাদের যে ফাইবার ব্যাকবোন যেখানে মূল যে ট্রাফিকগুলো আদান প্রদান করা হয়, সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড।
এখন পর্যন্ত যেটা আছে যে মোবাইল ব্যাকহোলিং যে সার্ভিসগুলো অর্থাৎ মোবাইল বিটিএসগুলো যে ফাইবার দিয়ে কানেক্ট করা হয় তার বড় অংশ আসলে ওভারহেড। এবং এটা হয়েছে এই মোবাইল অপারেটরদের সম্মতিতেই। তারাই এই আন্ডারগ্রাউন্ডে খরচ করতে চাননি বলেই যে ট্রান্সমিশন প্রোভাইডাররা যারা ফাইবার সেবা প্রদান করেন তারা ওভারহেড ফাইবার দিয়ে সেবাটা দিয়েছে। এবং সেটাও কিন্তু যথেষ্ট রেন্ডেন্সির মাধ্যমে দেওয়া হয় এবং সেখানে আপটাইমও কিন্তু যথেষ্ট। হ্যাঁ, সেটা আবারও বলছি যে কোনো সন্দেহ নেই এটা আন্ডারগ্রাউন্ড করতে পারলে ভালো হতো এবং সেটা আন্ডারগ্রাউন্ড সুযোগ এখনও রয়েছে। যদি মোবাইল অপারেটররা চান তাহলে পারে এই ফাইবারগুলোকে আন্ডারগ্রাউন্ড করে দেওয়া খুব জটিল কোনো বিষয় নয় এবং সেটা খুব সহজেই করে দিতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে 2008-9 সালের দিকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল যে ফাইবার সেবার জন্য এনটিটিআর লাইসেন্স দেওয়া, তার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে একটা সার্বজনীন অবকাঠামো নির্মাণ, যেটার উপর দিয়ে মোবাইল সেবা, ইন্টারনেট সেবা, অন্য যত ধরনের আইসিটি সেবা সেগুলো পরিচালনা করা যাবে। এতে করে আমাদের মাল্টিপল ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না এবং একটা কমন ইনফ্রাস্ট্রাকচারের উপর দিয়ে সবাই চলবে, একটা কমন হাইওয়ে সবাই ব্যবহার করবে সেই পার্সপেক্টিভ থেকে। তো সেই জায়গা থেকে আজকে যদি এই মোবাইল অপারেটর যদি আলাদা করে নেটওয়ার্ক বাড়ানো হয় তাহলে আমরা সেই অবজেক্ট থেকে সরে আসছি এবং আমরা রিইনভেস্টমেন্টের জায়গায় যাচ্ছি। আমরা 5G সেবার ক্ষেত্রে যেটা দেখি এখন যে ইভেন রেডিওর ক্ষেত্রেও একটা কমন ইনফ্রাস্ট্রাকচার, যেমন বাংলাদেশে টাওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে একটা, অর্থাৎ টাওয়ারগুলো একই টাওয়ার যাতে মাল্টিপল অপারেটর ব্যবহার করতে পারেন। একইভাবে 5Gর ক্ষেত্রে একই বিটিএসও কিন্তু মাল্টিপল অপারেটর ব্যবহার করতে পারেন। কাজে এখানে প্রয়োজন হচ্ছে আরও অনেক বেশি কোলাবোরেশন। সেখানে এই সিদ্ধান্তটা আমার কাছে যেটা মনে হয় যে এতে করে আমরা আবার এই মাল্টিপল ইনফ্রাস্ট্রাকচার, মাল্টিপল ইনভেস্টমেন্টের দিকে আমরা যাচ্ছি, যেটা গ্রাহকের জন্য সেবার যে খরচ সেটা বেড়ে যাবে এবং দ্বিতীয়ত এটা একটা দেশের জন্য একটা অনেক অপ্রয়োজনীয় ইনভেস্টমেন্ট বলে আমার কাছে মনে হয়। বরঞ্চ কোথায় সেবার সমস্যা হচ্ছে, কোথায় আন্ডারগ্রাউন্ড দরকার, তার জন্য যেটুকু ব্যয় হবে সেটুকু সবাই মিলে শেয়ার করলে দেখা যায় অনেক সহজে এই জিনিসটা আসলে সমাধান করা সম্ভব। যারা সমান একটু যে বলেন যে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কথা ছিল অনেক আগে থেকে আমরা শুনছিলাম, বাট এতদিনও গেল না কেন, কি মনে করছেন? দেখুন, আমাদের যে এই ব্যাকবোনগুলো বিভিন্ন ইন্টারসিটি কানেক্টিভিটি যেগুলো আছে সেগুলো মূলত আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড বলতে পিজিসিবির যে ফাইবার সেটা অত্যন্ত রিলায়েবল, সেটা ব্যবহার করে করা হয়। শহরের ভিতরে যে ফাইবারগুলো বিভিন্ন শহরের ভিতরে অথবা আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যে বিটিএসগুলো অর্থাৎ সেল সাইটগুলো বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে, বিভিন্ন ভবনের ছাদে যেগুলো লাগানো রয়েছে অথবা টাওয়ারের উপরে লাগানো রয়েছে, সেই জায়গার কানেক্টিভিটির একটা বড় অংশ ওভারহেড এবং সেটা হয়নি। তার পেছনে মূল কারণ হচ্ছে এই ইনভেস্টমেন্টের খরচটা থেকে বেয়ার করবে। একটা মোবাইল অপারেটর বিটিএস কানেক্ট করার সেবা দিয়ে মোবাইল অপারেটর সেবা দেয়, তো সেই সেবাকে নির্ভরযোগ্য করতে মোবাইল অপারেটরকে চিন্তা করতে হবে সে আসলে আন্ডারগ্রাউন্ডে চায়। সে যদি আন্ডারগ্রাউন্ডে চায় তাহলে আন্ডারগ্রাউন্ডে করা যায়। এখন তারা যদি এখন চান আন্ডারগ্রাউন্ডে করতে, এখনও আসলে এনটিটিএন অপারেটররা এটা আন্ডারগ্রাউন্ডে করে দিতে সক্ষম এবং তাদের সেই সক্ষমতা রয়েছে। এখন মূলত হচ্ছে যে এই পারস্পরিক বিশ্বাসের জায়গাটা বোধহয় এখনও তৈরি হয়নি। আর একটা হচ্ছে শহরের ভিতরে আমরা যে ঝুলনতারের কথা আপনি যেটা বলে যেটা দেখি, এই জায়গাটাতে আসলে আমি বলবো যে এটা আসলে সবারই ব্যর্থতা আছে। এটা আমি বলবো যে এনটিটিএন প্রোভাইডারের যেমন ব্যর্থতা আছে, তেমনি আইএসপি এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা আসলে এই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে থাকেন, তারা একসঙ্গে মিলে কাজ করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ওভারহেড ফাইবার টানলে মান্থলি রেন্ট দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে আইএসপি মনে করেন যে এটা কস্ট ইফেক্টিভ তার জন্য নিজের ফাইবার টানলে, আবার এনটিটিএনরাও সেই জায়গায় হয়তো তাদের সঙ্গে একটা সমঝোতায় বুঝতে পারেনি, যেটা আমি বলবো যে উভয় পক্ষের ব্যর্থতা। তো আমার কাছে মনে হয় যে একটা সমাধান হয়নি বলে সমাধান না করে আমরা বিকল্প দিকে যাব না, আমরা আসলে এটার একটা সমাধানের চেষ্টা করব। এখন বিটিআরসি যে উদ্যোগ নিয়েছে, আমরা যদি একসঙ্গে বসি, আমার কাছে মনে হয় যে এই সমস্যার খুব সহজেই আসলে সমাধান সম্ভব এবং খুব দ্রুতই আসলে আমরা এই তারের জঞ্জাল থেকে আসলে একটু যদি বলেন সেটি হচ্ছে যে আসলে মোবাইল অপারেটররা এই সুযোগ যদি পায় তাহলে সেবার মান কেমন হবে আর ফাইবার কোম্পানিগুলো বিনিয়োগ ঝুঁকি কতটা বাড়বে? এখানে যেটা হচ্ছে যে ফাইবার ইনভেস্টমেন্ট হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এবং এখানে তাদের রেভিনিউ সোর্স মূলত হচ্ছে ফাইবারের যে ভাড়াটা তার উপরেই ওঠে, যার ফলে রিটার্ন অন ইনভেস্ট একটা দীর্ঘ। কিন্তু মোবাইল অপারেটররা বা ইন্টারনেট সেবাদান প্রদান করে তাদের অনেক মূলত মোবাইল অপারেটররা অনেক ধরনের ভ্যালুয়েটেড সার্ভিস দেয়, যার ফলে তাদের রেভিনিউ স্ট্রিমটা অনেক ব্যাপ্তিটা অনেক বড় এবং অনেক গ্রাহকদের কাছে অনেক বেশি রেভিনিউ তারা আর্ন করেন। সেক্ষেত্রে যদি এটাকে সেপারেট করে দেওয়া হয় তাহলে এই ট্রান্সমিশন প্রোভাইডার যারা, তারা এক ধরনের স্থবিরতার ভিতর পড়বেন, বলে তাদের আর গ্রো করা তাদের জন্য আসলে কঠিন হয়ে দাঁড়াবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমার কাছে মনে হয় যে বিটিআর সিদ্ধান্ত নেবে দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে, যাতে তারা সহজ এবং ভালো সেবাটা পেতে পারেন তার জন্যে, এবং সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের যাতে অর্থের অপচয় না হয় সেই দিকটাও আসলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শর্টলি যদি বলেন যে বিটিআরসি আর স্টেক হোল্ডার তাদের সমন্বয়ে আসলে কি করা দরকার যদি একটু বলেন। আসলে এখানে সমন্বয়ের যে যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে আমি যেটা বললাম আবারও যে একটা পারস্পরিক আস্থার সংকট যেটা দেখা যাচ্ছে মোবাইল অপারেটর এবং এই ফাইবার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে, এক্সকিউজ মি, তাদের ভিতরে আসলে একটু নিজেদের একসঙ্গে বসে আলোচনা করে সমাধানটা করা উচিত।
কারণ প্রত্যেকটা মোবাইল অপারেটর যদি আলাদা করে এই ফাইবারটা আনতে যায়, একই এলাকাতে যদি ঢাকা, বাংলাদেশ একটা খুব জনবহুল এলাকা, এখানে একই এলাকায় প্রত্যেকটা অপারেটরের আলাদা আলাদা সেল সাইট রয়েছে, এবং তারা যদি প্রত্যেকটা জন আলাদা করে ফাইবার নেটওয়ার্ক আলাদা করে বিটিএস রোল আউট করেন, সেটা আমাদের দেশের সম্পদের একটা অপচয় বলে আমি মনে করি। বরঞ্চ তারা যদি একটা, যেমন এখন প্রযুক্তি আছে, ওপেন র্যান বলে প্রযুক্তি রয়েছে, যেখানে আসলে এই রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কটাও আসলে সবাই মিলে একসঙ্গে শেয়ার করতে পারে। আর ফাইবার র্যান তো আমরা অলরেডি একই ফাইবার ব্যবহার করে বিভিন্ন মোবাইল অপারেটর সেবা নিচ্ছেন ইতিমধ্যেই। সেটাকে আমরা কি করে নির্ভরযোগ্য হতে পারি সে আলোচনা করা উচিত। বরঞ্চ আমরা উল্টো সেটা না করে একটা একটা যেটা চলছে ইতিমধ্যে এবং যেটা ভালোভাবে চলছে সেটাকে বাদ দিয়ে নতুন করে করার চেষ্টা করছি। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ঠিক খুব বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয় না। অনেক অনেক ধন্যবাদ জনাব সুমন আহমেদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম 5G সেবা নিয়ে। আমাদের সাথে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি আইসিটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে অর্থনীতির শ্বেতপত্র, তবে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে আগামীকাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত পরিস্থিতি পরিমাপ করতে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার। এতে সরকারের সচিব, ব্যবসায়ী, নাগরিক সহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে 3 মাস আলোচনা, পর্যালোচনা, তথ্যপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ব্যাংক, জ্বালানি, আইসিটি সহ প্রতিবেদনে উঠে এসেছে বিভিন্ন খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। পাচারের অর্থে অফশোর কোম্পানির নামে কেনা হয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। তালিকায় সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবাহান, নজরুল ইসলাম মজুমদার, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অনেকের নাম রয়েছে। দেশটির আবাসন খাতে এসব ব্যক্তির বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, এসব ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানও। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় 16 কোটি পাউন্ড মূল্যের 300টির বেশি সম্পদ রয়েছে। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকা সন্ধান পেয়েছে অবজারভার। দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনিও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বপ্ন দেখিয়েছিলেন। মালিহা সুরবর্দী, সময় সংবাদ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি 30 বছর পূর্তিতে দেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে রাজধানীর মহাখালীতে ব্র্যাকেন সেন্টারে দিনব্যাপী কয়েকটি সেমিনার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। আমার একেবারে খুবই অল্প বয়স থেকে আমার মনে
সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যাত্রা শুরু হয় 1993 সালে এবং 30 বছর পার করেছে 2023 সালে। এখন 31 বছর চলছে। গত 30 বছর ধরে সিপিডি বাংলাদেশের জন্য, বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে যে সমস্ত কাজ করেছে সে সমস্ত কাজের ইতিহাস বলা যায় স্মরণ করছে আজকের এই আয়োজন। এবং সারা দিন ব্যাপী কিন্তু আয়োজন চলছে এবং আয়োজন শুরু হয়েছে সকাল 9:30 থেকে। দিনব্যাপী 4টি সেশনের আয়োজন করেছে সিপিডি এবং এই মুহূর্তে এখন রাজধানীর ব্র্যাক সেন্টারে চলছে প্রথম সেশন। এবং সেই প্রথম সেশনে বলা যায় যে সিপিডির যে গত 30 বছরের যাত্রা এবং 30 বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিপিডি যেসব বিষয়ে কাজ করেছে সেই সব বিষয়ের ইতিহাস কিংবা সেসব বিষয়ে কাজ করতে গিয়ে সিপিডি আসলে কত ধরনের বাধার সম্মুখীন হয়েছে, কিভাবে সেই কাজগুলো করেছে, জবাবদিহিতা কিভাবে সে সমস্ত সরকারের আমলের জবাবদিহিতা নিশ্চিত করেছে, সেই সমস্ত বিষয় কিন্তু সিপিডি এখন তুলে ধরছে। এবং আমরা দেখেছিলাম যে আয়োজনের শুরুতেই 1 নম্বর সেশনে সিপিডির জার্নি নিয়ে সেশনটি ছিল প্রথম সেশন। এবং সেই সেশনের শুরুতেই কিন্তু সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অর্থনীতিবিদ রেহমান সোবহান তিনি বলেছেন গত 30 বছরে সিপিডি কিন্তু নানান ধরনের সরকার দেখেছে, নানান ধরনের নাটকীয়তা দেখেছে এবং সর্বশেষ অভ্যুত্থান দেখেছে। এবং রেহমান সোবহান বলেছেন যে সিপিডি গত 30 বছর ধরেই কিন্তু বৈষম্য বিরোধী ভাবে কাজ করছে, বৈষম্য দূর করতে কাজ করছে। এবং যখনই যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নীতি পলিসি যেসব সরকার গ্রহণ করেছে সেই সরকারের সেসব নীতি নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতেই সিপিডি কাজ করেছে। সিপিডি শুধু দেশের অর্থনীতি নিয়ে কাজ করেনি, সিপিডি অর্থনীতিকে প্রাধান্য দিয়েছে, কিন্তু সিপিডির কাজের পাশাপাশি অর্থনীতির পাশাপাশি সিপিডি সুশাসন নিয়ে কাজ করেছে, সিপিডি রাজনীতি নিয়ে কাজ করেছে, গণতান্ত্রিক ধারা যেন বজায় থাকে সেই সব বিষয় নিয়ে কাজ করেছে। এবং আরো একটি বিষয় তারা যুক্ত করেছে যে গত কয়েক বছর যেভাবে ভয়ভীতি দেখিয়ে মাঝে মধ্যে কাজের দমন করার চেষ্টা করা হয়েছে সেই সমস্ত বিষয় যেন আর ভবিষ্যতে না হয়, ভয়হীন ভাবেই যেন সিপিডি আরো বহু বছর কাজ করে যেতে পারে সেই প্রত্যাশা এখানে আয়োজকরা করছেন এবং অতিথি যারা আছেন তারাই করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ব্র্যাক সেন্টার থেকে সর্বশেষ। দিবসের সূচকের ওঠানামা দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। গত কয়েক কার্যদিবস ধরেই কিন্তু আমরা দেখছি যে সূচকের ওঠানামা এবং ভালো একটি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ডিএসসির লেনদেন চলছে। তো আজকেও আমরা যেটি দেখছি যে প্রথমে যদি আমরা একটু যাই যে সর্বমোট এখন কিন্তু ডিএসসির প্রধান সূচক সেটি কিন্তু আজকে বরাবরই কিন্তু কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু আমরা একটু প্রথম কার্যদিবসে কিন্তু ওঠানামার মধ্য দিয়ে যেহেতু 10 পয়েন্ট কিন্তু এখানে কেটে কিন্তু অবস্থান করতে 5181 পয়েন্টে এবং 2 পয়েন্ট কমে কিন্তু ডিএসসি আমরা কার্যদিবস শুরু হয়েছে কিন্তু 1164 পয়েন্টে এবং ডিএসসির বিশেষায়িত যে সূচকটি সেটি কিন্তু আমরা দেখছি যে প্রায় 4 পয়েন্ট কমে গেছে আগের কার্যদিবস অর্থাৎ গত সপ্তাহের চেয়ে এবং 1912 পয়েন্ট কিন্তু অবস্থান করছে ডিএসসির বিশেষায়িত সূচকটি। সেক্ষেত্রে হাত বদল হয়েছে এখন পর্যন্ত দেখি আমরা যে 42,333টি শেয়ার হাত বদল হয়েছে, যার সর্বমোট মূল্য আমরা দেখছি বাজার দর 127 কোটি 90 লাখ টাকা এবং এখন পর্যন্ত শেয়ারের দর বেড়েছে 120টি প্রতিষ্ঠানের। এছাড়া নিম্নমুখী অবস্থানে রয়েছে কিন্তু 171টি, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু শেয়ারের দর নিম্নমুখী অবস্থান এবং 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু বলা চলে যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো সব মিলে বলা চলে যে ডিএসসির যে উত্থান পতন সেটি কিন্তু বরাবরই আমাদের কিন্তু চোখতারা এবং বিনিয়োগকারীরা সেখানে কিন্তু ভরাডুবি তাদের অর্থাৎ যে বিনিয়োগের অবস্থা সেই অবস্থায় কিন্তু তারা কিন্তু পর্যালোচনা করে অনেকে বিনিয়োগ কমিয়ে দেন, অনেকে হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে যান। তো আজকে শুরুতে যদি একটু আমরা দেখি সেটি হচ্ছে যে এখানে যে টপ 20 অর্থাৎ 20টি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখছি প্রথমেই সেটা হচ্ছে রেলওয়ে প্রতিষ্ঠানটি 34 টাকা শেয়ারের দর অবস্থান করছে এবং সর্বোচ্চ কিন্তু প্রাইস ছিল প্রতিষ্ঠান শেয়ারের দর 34 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন দেখছি আমরা 31 টাকা 70 পয়সা। এনআরবিসি ব্যাংক সেকেন্ড পর্যায়ে রয়েছে টপ 20-র মধ্যে, প্রতিষ্ঠান শেয়ারের দর 14 টাকা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 40 পয়সা বৃদ্ধি পেয়ে 14 টাকা 40 পয়সা, সর্বনিম্ন ছিল 13 টাকা 90 পয়সা। তো সব মিলে বলা চলে যে 50 পয়সার মধ্যে কিন্তু হেরফের চলছে এনআরবিসি ব্যাংকের শেয়ারের লেনদেন। সিপিআরএল অর্থাৎ প্রতিষ্ঠান শেয়ারের দর
38 টাকা 20 পয়সা অবস্থান করছে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ লেনদেন করেছে কিন্তু 38 টাকা 30 পয়সায় এবং সর্বনিম্ন আমরা দেখছি যে 38 টাকা 20 পয়সা কিন্তু ছিল। সেক্ষেত্রে 10 পয়সা কিন্তু সর্বোচ্চ বেড়ে গিয়েছিল প্রতিষ্ঠান শেয়ারের দর। এছাড়া এখানে রয়েছে ইনফ্রাকো, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 20 টাকা 70 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ ছিল 20 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 19 টাকা 50 পয়সা। সব মিলে বলা চলে যে সেটিও কিন্তু 1 টাকাও কিন্তু হেরফের যদি বলা চলে যে প্রতিষ্ঠানটির কিছুটা হলো শেয়ারের দর কিন্তু বাড়তি মুখে। এছাড়া এখানে দেখছি আমরা যে জেনিক্সেল প্রতিষ্ঠানটির শেয়ারের দর 32 টাকা 40 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ দেখছি আমরা এখানে 32 টাকা 60 পয়সা, সর্বনিম্ন দেখছি 30 টাকা 90 পয়সা। তো সব মিলে বলা চলে যে টপ 20 সিরিয়ালে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে ব্যাংকের প্রতিষ্ঠানগুলো যেহেতু এখন ব্যাংকের বিভিন্নভাবে আস্থার একটি সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, সেক্ষেত্রে ব্যাংকের অলরেডি কিন্তু আমরা দেখছি যে দুটি ব্যাংক কিন্তু এখানে অবস্থান করছে টপ 20-র মধ্যে শুরুতেই। সেক্ষেত্রে আস্থার সংকট থেকে বেরিয়ে আসার কারণে কিন্তু এখানে বিনিয়োগ কিন্তু সেক্ষেত্রে বাড়বে। তো আমরা 6 নম্বর অর্থাৎ 6 নম্বর অবস্থানে কিন্তু মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অর্থাৎ 6টির মধ্যে কিন্তু তৃতীয় অবস্থানে দেখছি 3টি ব্যাংকের অবস্থান। মিডল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠানের শেয়ারের দর 34 টাকা 50 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ দেখছি আমরা যে 34 টাকা 50 পয়সাই ছিল, সর্বনিম্ন ছিল কিন্তু 33 টাকা 38 পয়সা। সেক্ষেত্রে ব্যাংকের যে শেয়ার সেটি কিন্তু আমরা দেখছি যে মোটামুটি হলো কিছুটা হলেও বাড়ছে শেয়ারের দর এবং এখানে কিন্তু বিনিয়োগকারীর সংখ্যাও কিন্তু বাড়বে এমনটি কিন্তু আমরা ভাবছি। সেটি কেবল প্রতিষ্ঠানটির শেয়ারের দর 7 নম্বর অবস্থানে রয়েছে। শেয়ারের দর কিন্তু আমরা দেখছি 30 টাকা 10 পয়সা, সর্বোচ্চ ছিল 30 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 28 টাকা 80 পয়সা। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন 8 নম্বর অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি শেয়ারের দর 93 টাকা অবস্থান করছে। সর্বোচ্চ ছিল 94 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 92 টাকা। তো সব মিলে বলা চলে যে নিম্নমুখী সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু শেয়ার বাজার আজকে লেনদেন কিন্তু আমরা দেখছি। সেক্ষেত্রে আসলে যে লেনদেনের যে ওঠানামা এবং বিনিয়োগকারীদের যে আস্থার সংকট সেটি থেকে বের হয়ে আসতে কিন্তু ডিএসসির সূচক থেকে শুরু করে সব কিছু মিলে কিন্তু ভালো একটি অবস্থানে নিশ্চিত করার জন্য কিন্তু বর্তমানে কাজ করছে, সেটি আমরা জানি। তো আমার কাছে এই ছিল আজকের মতো ডিএসসি। যে হাওরগুলোতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় মাছ, আর বাজারে সরবরাহ বাড়ায় দামও অনেকটা কমতে শুরু করেছে। জেলা বিভিন্ন হাওর ও নদী বিল থেকে মাছ শিকার করে শায়েস্তানগর বাজারে নিয়ে যান জেলেরা। ভোর থেকেই পাইকারি ক্রেতারা ভিড় করেন এ বাজারে। ভোর হতেই তরতাজা মাছ কিনতে বাজারে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা। রুই, কাতলা, বাইম, শোল, শিং, মাগুর সহ দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় এ বাজারে। দেশি মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় হবিগঞ্জের শায়েস্তানগর বাজারে। বর্তমানে বাজারে সরবরাহ বেশি থাকায় মাছের দামও অনেকটা কম, তাই ক্রেতাদের ভিড় বেশি এ বাজারে। এখান থেকে মাছ কিনে বিভিন্ন বাজারের পাশাপাশি ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মাছ বিক্রি করেন পাইকাররা। ভোর 6টা থেকে 10টা পর্যন্ত চলে বেচাকেনা। বল থেকে রুই, টুই, ট্যাংরা, ইসা, চেংড়ি সকল ধরনের মাছ আসতেছে। মাছের পরিমাণ এখন সস্তা। দেশীয় বোয়াল 6 থেকে 700 টাকা কেজি বিকে, দেশীয় মাগুর মাছ আপনার 800-700 টাকা কেজি বিকে। অনেক দূর দূরান্ত বিক্রি করি, খুব ভালো মাছ। এখানে সব ধরনের জেতা মাছ পাওয়া যায়। বাজারের অবকাঠামোর উন্নতি হলে বেচাকেনা আরো বাড়বে বলে মনে করেন বাজার কমিটির নেতা। ডিসি মহোদয় যদি আমরা একটা সেট করে দেয় তা আমরা ভালো তো। আর বাজারটা দীর্ঘস্থায়ী চিরস্থায়ী বাজারটা হওয়ার জন্য আমি একল আবেদন করলাম ডিসি মহোদয়ের কাছে। শায়েস্তানগর মাছ বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন গড়ে 30 লাখ টাকার মাছ বিক্রি হয় বলে জানান মাছ বিক্রেতারা। সময় সংবাদ, হবিগঞ্জ। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শনিবার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 366 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও 160 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। এবং ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহার করে। তবে জুলাই আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা দেখতে পেয়েছি 2 মার্চ অর্থাৎ জুলাই এবং আগস্টে এই পথে যে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য বা দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি নানানভাবে বিঘ্ন ঘটেছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে ধীরে ধীরে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্যের সম্পর্ক সেটি যেমন উন্নতি হচ্ছে বা ভিসা ব্যবস্থা সেটি যখন স্বাভাবিক হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা দেশ বিরোধী একটি চক্র আছে তারা এই ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বা এদেশের হিন্দু মুসলিমদের ভিতরে যে সৌহার্দ্য বা সম্প্রীতির সম্পর্ক সেটি নষ্ট করার জন্য নানান বিভ্রান্তিমূলক যারা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি ভারত এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেই রাষ্ট্রীয়
এখনো পর্যন্ত অটুট থাকায় এ পথে যে স্বাভাবিক যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বা পাথরযাত্রী যাতায়াত সেটি কিন্তু একেবারে স্বাভাবিক আছে। গতকাল বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে প্রায় 400 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং 200 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া এ পথে প্রায় 6000 পাসপোর্ট যাত্রী আছেন যারা এই পথে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। তবে এই আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত বিঘ্ন ঘটানোর জন্য আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বাংলাদেশি কিছু মানুষ যারা দেশবিরোধী তারা কিন্তু বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং এই বক্তব্যের কারণে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মানুষ তারা কিন্তু এই পথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ বা ভিসা বন্ধ এবং বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তবে এই বক্তব্য এড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত ভারত বা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেটি অটুট থাকায় আমরা দেখতে পেয়েছি দু দেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। প্রতিদিন কিন্তু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 400 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং 200 ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যে কিন্তু বেনাপোল স্থল বন্দর বড় ভূমিকা রাখছে। বিভিন্ন ক্লান্তিকাল সময় আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক সেটি ভালো থাকায় কিন্তু এই পথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক থাকতে দু দেশের সরকারের আমরা আন্তরিকতা লক্ষ্য করেছি। আমরা কথা বলেছি বাণিজ্যিক সংশ্লিষ্টর সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আশা করছেন যে ভারত এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেটি আগামী দিনের মতো অটুট থাকবে এবং এ পথে যে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি স্বাভাবিক রাখতে তারা ভূমিকা রাখবেন। আমরা আজকেও বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে দেখতে পেয়েছি কিন্তু যে মেডিকেল ভিসা এবং জরুরি ভিসা সেটি কিন্তু ভারতীয় যে ঢাকায় যে কলকাতা দূতাবাস তারা কিন্তু সেই ভিসা সরবরাহ করছেন এবং এই ভিসা নিয়ে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে মানুষ কিন্তু তাদের জরুরি প্রয়োজনে ভারতে যাচ্ছেন এবং ভারত থেকেও কিন্তু জরুরি প্রয়োজনে বা এই দেশের মানুষের সাথে অনেকে আত্মীয় স্বজন আছে তাদের দেখা করতে কিন্তু ভারতীয় যারা পাসপোর্ট যাত্রী আছেন তারাও কিন্তু বাংলাদেশে আসছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বর্তমান পরিস্থিতির মধ্যে ভারত এবং বাংলাদেশের দু দেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেটি অটুট থাকায় এখনো পর্যন্ত যে আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে তার সর্বশেষ। আমদানি রপ্তানি খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। সিলেটে প্রায় 3 মাস ধরে মজুরি পাচ্ছেন না কয়েক হাজার চা শ্রমিক। মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রতিবাদে চলছে কর্মবিরতি। অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। বছরের পর বছর আন্দোলন করে এলেও ন্যায্য সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ চা শ্রমিকদের। 170 বছরে দৈনিক মজুরি দাঁড়িয়েছে মাত্র 170 টাকায়। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। মৌসুমের শেষ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন লাক্কাতুরা সহ ছোট বড় 18টি বাগানের চা পাতাগুলো গাছেই নষ্ট হয়ে গেছে। গাঢ় সবুজ পাতাগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। বাগানের বৈচিত্র্য নষ্টের সঙ্গে সঙ্গে জীবনযাপনে ছেদ পড়েছে শ্রমিকদের। কয়েক হাজার শ্রমিক প্রায় 3 মাস ধরে মজুরি না পাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন। চলছে কর্মবিরতি। অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। কর্মকর্তা কর্মচারীরা বঞ্চিত বেতন ভাতা থেকে। এরকম অবস্থার মাঝে আসি, একবেলা খায় একবেলা খায় না। জঙ্গল থেকে আলু কুড়িয়া খাইলাম, কচু শাক তুলিয়া তোকে লাকড়ি লইয়া 4টা বেচিয়া খাইলাম। কাম কাজ নাই বাগানে, আজ 5-6 মাস আছে। 5 আগস্ট সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যায় এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। তো এটা শুধু শ্রমিকদের ক্ষতি হচ্ছে না, এটা শিল্পের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। তো যত দ্রুত সম্ভব এই ধ্বংসের হাত থেকে চা বাগানকে রক্ষা করা অতি জরুরি। প্রায় 2 মাস ধরে এ বাগানের চা পাতা উত্তোলন বন্ধ থাকার ফলে বাগানের চা পাতাগুলো আগাছায় পরিণত হয়েছে। শুধু ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগান নয়, সংকটে পড়ে ছোট বড় অনেক বাগানের চা পাতা সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমি মনে করি সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টি বোর্ড এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি সবাইকে সম্মিলিতভাবে একটি পদক্ষেপ নিতে হবে। চলতি মৌসুমের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10 কোটি 80 লাখ কেজি। আগের বছরের তুলনায় দেশের 168টি বাগান অর্ধ কোটি কেজি চা উৎপাদনে পিছিয়ে আছে। যানজট নিরসন ও যোগাযোগ সহজ করতে 2022 সালে নেওয়া হয় শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প। প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে ব্রহ্মপুত্র নদে রহমতপুর আর্চ স্টিল সেতু সহ
শেরপুর পর্যন্ত 43 কিলোমিটার সড়ক নির্মিত হবে। এতে কমবে অন্তত 20 কিলোমিটার দূরত্ব, বাঁচবে সময়। তবে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। মেয়াদ শেষ হতে মাত্র 7 মাস বাকি থাকলেও জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় ময়মনসিংহের অংশে কাজ শুরুই হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক, ক্যামেরায় ছিলেন হোসেন আলী। দীর্ঘদিন পড়ে আছে ব্লকসহ সেতু ও সড়ক নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি। শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ অংশের কাজ শুরু হয়নি 1 বছরেও। 2022 সালের 10 মে প্রকল্পটি অনুমোদন হয়। পরের বছরের নভেম্বরে সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়াও। আগামী বছরের জুনে শেষ হবে মেয়াদ। তবে 7 মাস বাকি থাকলেও মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। শুধু জমি অধিগ্রহণ জটিলতায় এখনো শুরুই হয়নি কাজ। ক্ষতিগ্রস্তরাও টাকা পাক, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হোক, আমাদের কোনো বাধা নাই। আমাদের তো জায়গাগুলি একবার হয়েছে শুনছি, কিন্তু আমরা তো কোনো টাকা পয়সা এখন তৈরি পাই নাই। সরকার নিতাছে না, আমরা জমি বেচা কিনি করা হইতাছি। সড়ক বিভাগ নতুন এই সড়কটি নির্মাণে 4টি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে। গত 1 বছরে শেরপুর অংশের 40 ভাগ কাজ সম্পন্ন হলেও ময়মনসিংহ অংশের কাজ শুরুই করতে পারেনি সড়ক বিভাগ। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপর রহমতপুর আর্চ স্টিল সেতুর প্যাকেজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে 1471.66 মিটার দীর্ঘ 2 লেনের সেতুটি। শুধুমাত্র জমি অধিগ্রহণ করতে না পারায় এগুলো পড়ে আছে বছরখানেক ধরে। এতে প্রতি মাসে কয়েক লাখ টাকা গচ্ছা যাচ্ছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জেনারেটরগুলো ব্যাটারি ডাউন হয়ে গেছে, এগুলো আবার নতুন করে সার্ভিসিং করতেছি। আমাদের ইকুইপমেন্ট, জনবল, কনস্ট্রাকশন কাজ যা যা দরকার, অফিস অ্যারেঞ্জ করা, ক্যাম্প করা, এগুলো আমরা সব কিছু তৈরি করে রাখছি। জমি অধিগ্রহণের কাজটা শেষ না হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত কাজটা শুরু করতে পারি নাই। আগামী 1 মাসের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণের কাজ সেটা আমরা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেখান থেকে অনুমোদন হইলে আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। প্রকল্পের আওতায় রহমতপুর সেতু সহ নতুন 43 কিলোমিটার সড়কটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শেরপুর ও ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাণিজ্য, প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক আকর্ষণের অনন্য জনপদ মৌলভীবাজার। প্রতি বছর শীত মৌসুমে পর্যটকদের ঢল নামে চায় রাজধানীতে। কয়েক মাস ব্যবসায় মন্দাভাব থাকলেও এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনীও। শাহ অলিদুর রহমানের তথ্য, মোহাম্মদ ইয়েরুপ আহমদের ছবিতে রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ের ভাজে ভাজে সবুজ গালিচায় মোড়ানো 2টি পাতা, 1টি কুড়ি, একই সঙ্গে পাহাড়ি ঝর্ণার কলতান, আবার লাউয়া ছড়ার প্রাণ প্রকৃতি আর হাওরের অথই জল। এ নিয়েই পর্যটন জেলা মৌলভীবাজার। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক আকর্ষণের অনন্য এই জনপদ ভ্রমণ পিয়াসী আর সৌন্দর্য পিপাসুদের অন্তরকে শীতল করতে বাধ্য। এক এক ঋতুতে এক এক রকম রূপ লাবণ্যের সাজসজ্জায় সজ্জিত হলেও শীতের আবেশ আর শিশিরের জলকণা অন্যরকম মুগ্ধতা ছড়ায় হৃদয় মাঝারে। দিগন্ত জোড়া সবুজ চা বাগান দেখতে খুব ভালো লাগে। পরিবার নিয়ে একটা সুন্দর সময় কাটাইতেছি। এটা একটা ন্যাচারাল জিনিস, প্রকৃতির অনুভূতি, আসলে যখন হৃদয়ের অনুভূতির ভিতর ঢুকে যায় তখন আসলে মেন্টালিটিটা একটা ফ্রেশ হয়। বছর জুড়ে পর্যটকের আসা যাওয়া থাকলেও শীতে প্রাণ চাঞ্চল্যে মুখর থাকে সব স্পট। গত কয়েক মাস পর্যটন খরায় ভুগেছে চায়ের এই রাজধানী। তবে এবার পর্যটন মৌসুমে প্রত্যাশার পালে প্রাপ্তির হাওয়া লাগবে আশা স্থানীয়দের। আমরা যদি এই পর্যটকদের ভালো মতো সেবা দিয়ে আমরা আমাদের আপ্যায়ন করে যদি তাদের ধরে রাখতে পারি, তাহলে আমাদের সুনামটা বাড়বে। মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নও বুনছেন ব্যবসায়ীরা। খুব আশাবাদী শীতের আমেজটা সময় একটু বাড়বো, তখন হয়তো আমাদের গেস্টও একটু বাড়বো। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। টুরিস্ট পুলিশ সহ শ্রীমঙ্গল থানা পুলিশ, আমরা সবার সাথে মিটিং করেছি, আমাদের জনপ্রতিনিধি, তাদেরকে সব সময় নিয়ে আমরা অবহিত করি যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে। মৌলভীবাজারে অর্ধশত পর্যটন কেন্দ্রে বছরে ভ্রমণ করেন প্রায় 10 লাখ পর্যটক। সময় সংবাদ, মৌলভীবাজার। বাণিজ্য, আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স আয়োজন করেছে আইএফএসসি ব্যাংক। কনফারেন্সে শক্তিশালী ডিপোজিট গ্রোথ ও মানব সম্পদের ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। গত শুক্রবার বগুড়া সদরের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের শাখা উপশাখার কর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন বলেন, কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি ব্যাংকিং সেক্টরে সুশাসন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পণ্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ক্রেতাদের জন্য স্বস্তি দিতে কোটিপতি হন অফার চালু করেছে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার। শনিবার সকালে রাজধানীতে মিনিস্টারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শোরুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান জানান, দেশে 200টির অধিক শোরুমে এই অফার চলবে। প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ও কমিউনিকেশনকে MG কিবরিয়া বলেন, ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রাখে এবং বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে থাকে মিনিস্টার ইলেকট্রনিক্স ব্র্যান্ড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস ডক্টর মোহাম্মদ শাখাত হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইউনাইটেড আইগ্যাস। প্রতিষ্ঠানটিকে সহায়তা করেছে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। জেলার দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষাকে টেকসই উন্নয়নের মূল ভিত্তি মন্তব্য করে ইউনাইটেড আইগ্যাস LPG লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। এ সময় ইউনাইটেড আইগ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অন্য প্রসঙ্গ, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এবং কেন খালাস দিয়েছেন তার বিস্তারিত একটি রায় দিয়েছেন এবং রায়ে আদালত বারবারই যেটা বলার চেষ্টা করেছেন যে এই মামলায় বিচারিক আদালত বেশ কিছু আইনি ভুল করেছে, কারণ এই মামলাটিতে দুইবার চার্জশিট দাখিল হয়। প্রথম চার্জশিট দাখিল হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, সে সময় মুফতি হান্নান সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হবে এবং বিচারও শুরু হয়। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেন তখন আবার নতুন করে অধিকতর তদন্ত হলো এবং অধিকতর তদন্তেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজন আসামিকে পরের বার অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি একেবারে অবৈধ ছিল। অর্থাৎ অধিকতর তদন্তের নামে পরে যে বিচার শুরু হয়েছে সেই বিচারটি ছিল অবৈধ এবং আইনগতভাবে ত্রুটিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছেন যে বিএনপির আইনজীবীরা উপস্থিত হয়েছেন, আমরা সরাসরি চলে যাব তার বক্তব্যে। হ্যাঁ স্যার, আপনি আসেন, আমি জাস্ট একটু শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ না হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 2 দশক বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রপাগান্ডার শিকার হয়েছিল সেই মামলাই হচ্ছে কুখ্যাত 21 আগস্ট মামলা। এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে
শুকরিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। আমরা আরেকটা কথা একটু বলতে চাই, তা হলো প্রথমেই বলেছি গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডা শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি। তারেক রহমান সাহেবের নামটা এসেছিল, আপনারা জানেন 4টা চার্জশিট দেওয়া হয়েছিল, 3টা চার্জশিট, ইভেন 111-এর সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে 4র্থ চার্জশিট দেন, সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয়। আজকে আমি বলছি, আজকে মহামান্য আদালত এই যে 4র্থ চার্জশিট এবং মুফতি হান্নানের 2য় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই, তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। আমি বলছি এটা স্যার বলুন, আমি বলবো নাকি জন্মে বলবে আগে এখন কে বলবে? আমি এটা ব্যাখ্যা দেবো। বিচারটা অবৈধ বলেছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন। জনাব কায়সার কামাল সাহেব মামলার বর্ণনা দিয়েছেন এবং কিভাবে জাজমেন্টটা দিয়েছেন। এখানে মূল বিষয়টি আরম্ভ হয়েছে এই যে জনসভার পারমিশন নিয়ে। জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই দিদেন বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে